দেখুন জাস্ট এই দৃশ্যগুলো দেখুন, এগুলো হচ্ছে সবই সেই ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো। আর আমাদের হচ্ছে এই নীলাদ্রি লেকটা এখানে অনেকগুলো জাহাজ দেখতে পাবেন। আমাদের নৌকাটাও ওখানে এসে ভিড়ছে। এই যে সেই কি বিশাল বিশাল পাহাড়, মানে এগুলো দেখলে জাস্ট মানে মাথা নষ্ট হয়ে যায় আমাদের। তারা কিছুই দেয় নাই, মূলত পাহাড়ের উপরে ওই যে টাওয়ার দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। তারপরে ছোটোখাটো হয়তো ওরা বিভিন্ন জায়গায় ওই যে ওই পাশটায় শহরের মতো দেখা যাচ্ছে, ওরা এগুলো তৈরি করে পর্যটন কেন্দ্র হিসেবে। আমাদের আসলে ওইরকম কিছুই থাকে না। এই যে আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে ভারতের মেঘালয় পাহাড়ের কুল ঘেঁষা নীলাদ্রি লেক। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এই নীলাদ্রি লেকের মধ্যে দিয়ে আসলাম। এইটা হচ্ছে এই লেকটার পাড়। আমাদের নৌকাটা এখানে থামছে। এখান থেকে মেঘালয়ের পাহাড়গুলো, এই যে দেখুন সে কি বিশাল বিশাল পাহাড় দেখা যাচ্ছে। ভাই রে ভাই, এখানকার যে দৃশ্য জাস্ট মাইন্ড ব্লোয়িং। চলেন পাড়ে গিয়ে ঘুরে পুরো পাহাড়টা ঘুরে ঘুরে দেখি যে কেমন লাগে। আমরা যাব কি দিয়ে সুনামগঞ্জ? কি গাড়ি আছে? বাইকে সুনামগঞ্জ? কি বলেন, এ কত টাকা ভাড়া? 300 350 নেই। যে শিমুল বাগান ঘুরলে, হ্যাঁ শিমুল বাগান, হ্যাঁ, সাদা পাথর, আচ্ছা জাদুঘাটা, আচ্ছা এরকম আচ্ছা। এরপর একটা পুরাই ভাই। আর ওই যে সুনামগঞ্জ যাবো, এটা পুরাইয়া যাই ভাই। হ্যাঁ, এটা পুরাইয়া যাই ভাই। ওটা পুরাই একসাথে যায় সুনামগঞ্জ নিয়ে যাইতে হবে ঘুরে টুরে নাকি? হয় এভাবে পুরাইয়া যাই। আসলে যাওয়ার পথ আছে না আপনি? হ্যাঁ, আবার বিপদে পড়লে কিন্তু মুশকিল। আপনি আসলাম আপনার সাথে, আমরা নৌকা থেকে নেমে হাঁটা দিলাম। এখন যাচ্ছি নীলাদ্রি লেক। এই যে যে পাহাড়গুলো দূর থেকে দেখাচ্ছিলাম, এগুলো কাছ থেকে দেখতে এরকমটা একদম আমরা পাহাড়ের নিচেই। তারপরে পাহাড় সম্বন্ধে একটা মিথ হলো, পাহাড়কে দূর থেকে অনেক কাছে মনে হয়, কিন্তু যতই কাছে যাওয়া যায় পাহাড় মনে হয় ততই দূরে চলে যায়। এখান থেকে ঘাটে নৌকাগুলো ভিড়ে আমরা আসলে লেকটা মূলত ওই যে সুন্দর জায়গাটা না, আমরা যাব লেকটা দেখতে। লেকটা যে পাহাড়, এটা দেখতে অসাধারণ লাগতেছে। আমার মনে হয় অনেক সুন্দর কোনো কিছু দেখতে আমরা যাচ্ছি। এই যে দেখুন পাহাড়টা ঠিক সামনে থেকে এরকম। ও কি বদ্ধভূমি মনে হয় না? এটা হচ্ছে বদ্ধভূমি মনে হয় তো কোনো হ্যাঁ, সম্ভবত এখানে সীমান্তের দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ হতে পারে। Do you want to say something? তারা ভয় পেয়ে গেছে। এটা কি বলতে পারেন না? আচ্ছা, কেউই বলতে পারে না। তবে এর যা স্ট্রাকচার, এটা দেখে মনে হচ্ছে এটা কোনো একটা স্মৃতিস্তম্ভ বা নীলাদ্রি লেকের সেই বদ্ধভূমি এটা। আচ্ছা, পরে আমরা এর ইতিহাসটা জানার চেষ্টা করব, জেনে আপনাদেরকে জানাবো। এখানে অনেক টেম্পোরারি মেকশিফট দোকানগুলো আছে। এগুলোতে কোন দেশের এইগুলা? সব ইন্ডিয়ান নাকি? আচ্ছা, দেখা যাক পরে কিনা লাগবে, আগে ঘুরে আসি। এরকম অনেক মেকশিফট দোকানগুলো হয়েছে, যারা এই যে নানা ধরনের বাংলাদেশ ও ইন্ডিয়া বোথ কাইন্ডস অফ প্রোডাক্টস এরা সেল করে থাকে। এটাই হলো নীলাদ্রি লেকের। আমাদের আজকের যাত্রার গন্তব্য নীলাদ্রি লেক, যা সুনামগঞ্জ জেলায় মেঘালয় পাহাড়ের পাদদেশে তাহিরপুর উপজেলায় অবস্থিত। স্থানীয় লোকজনের কাছে 9কুড়ি কান্দার 6কুড়ি বিল নামে পরিচিত টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ জেলায় প্রায় 126 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই হাওরটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি।
এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান হিসাবে পরিচিত। টাঙ্গুয়ার হাওর মূলত বাংলাদেশের সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে ৩০টিরও বেশি ঝরা এসে মিশেছে এই হাওরে। দুই উপজেলার ১৮টি মৌজায় ৫১টি হাওরের সমন্বয়ে ১২,৬৬৫ হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সবচেয়ে বড় জলাভূমি। পানিবহুল মূল হাওর ২৮ বর্গ কিলোমিটার এবং বাকি অংশ বসতি ও কৃষিজমি। হাওর এলাকার ভেতরে ও তীরে ৮৮টি গ্রাম রয়েছে। একসময় গাছ, মাছ, পাখি আর প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ জীববৈচিত্র্যের আধার ছিল এই হাওর। টাঙ্গুয়ার হাওরকে ১৯৯৯ সালে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হলে অবসান হয় দীর্ঘ ৬০ বছরের ইজারাদারির। টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্যের মধ্যে অন্যতম হল বিভিন্ন জাতের পাখি। স্থানীয় জাতের পাখি ছাড়াও শীতকালে সুদূর সাইবেরিয়া থেকে আগত পরিযায়ী পাখিরও বাস এই হাওরে। শীত মৌসুমে পানি শুকিয়ে গেলে এখানকার প্রায় ২৪টি বিলের পাড়, স্থানীয় ভাষায় যেটাকে কান্দা বলে, সেগুলো জেগে ওঠে। শুধু কান্দার ভেতরের অংশেই আদি বিল থাকে, আর শুকিয়ে যাওয়া অংশে স্থানীয় কৃষকরা রবি শস্য বা বোরো ধানের চাষ করে থাকেন। এ সময় এলাকাটি গোচারণ ভূমি হিসাবেও ব্যবহৃত হয়। বর্ষায় থই থই পানিতে নিমগ্ন হাওরের জেগে থাকা উঁচু কান্দাগুলোতে আশ্রয় নেয় পরিযায়ী পাখিরা, রোদ পোহায়, জিরিয়ে নেয়। টাঙ্গুয়ার হাওর বর্তমানে পর্যটকদের একটি জনপ্রিয় গন্তব্যস্থলে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে প্রতিদিন শত শত পর্যটক শতাধিক নৌকা নিয়ে হাওর জুড়ে ভেসে বেড়ান। অনেকে নৌকা নিয়ে হাওরেই রাত্রি যাপন করেন। এটি একদিকে পর্যটনের অপার সম্ভাবনা তৈরি করলেও এটিকে হাওরের জীববৈচিত্র্যের জন্য হুমকি হিসাবে দেখছেন অনেকে। আমাদের আজকের গন্তব্য নীলাদ্রি লেক। এর জন্য আমরা যাত্রা করেছি টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার থেকে। যেতে যেতে পথের দুপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রাম বাংলার অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যেতে থাকলাম। আমরা দেখলাম প্রায় প্রতিটি বাড়ির সামনেই এরকমভাবে নৌকা বাঁধা ছিল। মানুষ জীবন চলার সঙ্গী হিসাবে এখানে বেছে নিয়েছে নৌকাগুলোকে। নৌকাই যেন এখানকার জীবনের মূল চালিকা শক্তি। কেউ নৌকা দিয়ে জীবিকা উপার্জন করছে, কেউ পণ্য আনা নেওয়া করছে, কিংবা সাধারণ যোগাযোগের জন্য মানুষ এখানে প্রতিনিয়ত নৌকা ব্যবহার করে থাকে। এইসব গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় চোখে পড়ে শত শত ঘরবাড়ি, তাদের নিত্য নৈমিত্তিক জীবনের কাজকর্ম। কেউ বা নদীতে গোসল করছে, কেউ বা গৃহস্থালির নানা কাজকর্ম এই নদীতেই সেরে নিচ্ছে। হাওরের ভেতর দিয়ে যেতে যেতে এইসব পানিবন্দী মানুষের জীবন আমাদেরকে অত্যন্ত আকৃষ্ট করলো। মনে হলো এখানেই যদি থেকে যেতে পারতাম আরো কিছুটা দিন। দেখা যায় না, লোক যত সুন্দরভাবে দেখছে, ইজ ইট পসিবল? দেখুন এই যে এই টাঙ্গুয়ার হাওরে এসে তারপর আমরা এসেছি এই ভারতের পাহাড় ঘেঁষা এই সীমান্ত নদী দিয়ে আমরা এখন যাচ্ছি। আর ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না। আমি এখন দাঁড়িয়ে আছি এই যে নীলাদ্রি লেকের পাশেই। এইটাই হচ্ছে এখানে যে লেকটা দেখতে পাচ্ছেন পাহাড়ের নিচে, এটাই হচ্ছে নীলাদ্রি লেক। মেঘালয় রাজ্যের পাহাড়, তার নিচেই এই সুন্দর লেকটা। এখানে এসে আপনি ইজিলি
বোট রাইড করতে পারবেন, এই যেমনটা দেখতে পাচ্ছেন এখানে। পাশাপাশি এখানে মোটর সাইকেলে করে ঘোরার সুযোগ আছে। অনেক মানুষ যাই লেকের পাশ দিয়েই যাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের সিলেট বিভাগের অন্যতম একটি জেলা সুনামগঞ্জের নীলাদ্রি লেকের পাশে। এই সামনের যে লেকটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে নীলাদ্রি লেক। এই লেকটার ল্যান্ডস্কেপটা অত্যন্ত চমৎকার এবং আমি এসে জাস্ট অভিভূত। এবং এই পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো কিন্তু পুরোটাই ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়। তারপরেও আমাদের এই জায়গাটার যে সুন্দর দৃশ্য তারা দিয়েছে এইটাই আমাদের কাছে চমৎকার লাগে। এবং আসার কথা হলো এই নিচের লেকটা আমাদের এখানে আপনি এলে ইজিলি বোট রাইড করতে পারবেন। এবং এই যে এরকম ছোট ছোট টিলা আছে, এই যে এখানে ঘোড়ায় চড়ে আপনি এভাবে রাইড করতে পারবেন। এরকম উঁচু উঁচু ছোট ছোট টিলা পাওয়া যায়। ভালো লাগছে, আজকে বাইরে বের হলাম। আসলে মাঝে মাঝে না প্রকৃতির কাছে আসতে হয়, প্রকৃতির কাছে আসলে জীবনটাকে আবার নতুন করে চেনা যায়। তো আর দেরি কি, আপনারাও বেরিয়ে পড়ুন, চলে আসুন এই নীলাদ্রি লেক। সুনামগঞ্জের আরও কিছু পর্যটন স্পট রয়েছে, যেমন হচ্ছে আমরা টাঙ্গুয়ার হাওড় হয়ে আসলাম। টাঙ্গুয়ার হাওড় হয়ে আসার পথে যে গ্রামীণ দৃশ্যগুলো দেখা গেল এটা আসলেই অত্যন্ত চমৎকার। এবং আমার মনে হচ্ছিল যে একজন তো আমাদের মধ্যে বলেই বসলো যে এই বাড়িগুলোতে যদি জাস্ট 10-5 দিনের জন্য থাকা যেত তাহলে মনে হয় জীবনের যত দুঃখগুলো ছিল সব ঘুচে যেত। সেই যে এই পাশটায় দেখা যাচ্ছে যে পাথর কয়লাগুলো তুলে রাখছে, কয়লাগুলো করা আছে। এক কথায় আমাদের এই অঞ্চলটা এত বেশি, এই সিলেট অঞ্চলটা সমৃদ্ধ, মনেই হয় না যে আসলে এটা বাংলাদেশের অন্যান্য অপরাপর জায়গাগুলোর চাইতে আমি সবসময়ই সিলেটকে এগিয়ে রাখবো এরকম প্রকৃতির অপার সৌন্দর্যের জন্য। মেঘালয় পাহাড়ের পাশ দিয়ে ছুটে চলা এই পথ ধরে আমরা এগিয়ে গেলাম আদিবাসী পাহাড় দেখার জন্য। আদিবাসী পাহাড় দেখতে গিয়ে আমরা অনেকটা হতাশই হলাম, কারণ সেখানে বলার মতো উল্লেখযোগ্য কিছুই ছিল না। শুধুমাত্র একটা পাহাড়ের উপর থেকে ঝিরি বেয়ে নেমে আসা কিছু পানি, এবং সেখানে স্থানীয় পাহাড়ি মানুষজনের গৃহস্থালির কাজকর্ম করার কারণে সেই পানিতে নামা কিংবা সেই পানি স্পর্শ করে ছুঁয়ে দেখা কিছুই হলো না। উপরে এই জেরা খড়িগুলো পাহাড়ে মানুষ খড়ি রেখে দিয়েছে। সেখান থেকে হতাশ হয়ে আমরা আবারও ছুটে চলতে লাগলাম আমাদের পরবর্তী গন্তব্য, যেটা স্থানীয় লোকজন বলছে বাংলার সুইজারল্যান্ড কিংবা বারিক্কি টিলা, সেটা দেখার জন্য। এই পথ দিয়ে ছুটে যাওয়ার সময় মনে পড়তে থাকলো তাহিরপুরের এক সময় সমৃদ্ধ ইতিহাসের কথা। খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত লাউড়ের পাহাড়ের নামানুসারে পৌরাণিক যুগে লাউড় রাজ্যের কালের সাক্ষী তাহিরপুর উপজেলা। ইতিহাস থেকে জানা যায় অতি প্রাচীনকালে বাংলার এক বিশাল ভূখণ্ড কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এবং এর রাজধানী ছিল প্রাগজ্যোতিষপুর। কামরূপ রাজ্যের শাসক ছিলেন রাজা ভগদত্ত। ঐতিহাসিকদের মতে সুনামগঞ্জের লাউড় পাহাড়ে রাজা ভগদত্তের উপরাজধানী ছিল। জনশ্রুতি ও পুরাকীর্তি ইত্যাদির ভিত্তিতে বলা হয় এই লাউড় সিলেটের প্রাচীন রাজ্য, যা বর্তমান সুনামগঞ্জ জেলার আওতায় পড়ে। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এই তাহিরপুর উপজেলা এই অর্থনীতিতেও সমৃদ্ধ। এখানকার কুটির শিল্প, তাঁত শিল্প, বেতের কাজ, হাটবাজার, মেলা কিংবা কৃষি এবং এখান থেকে উত্তোলিত পাথরের ব্যবসা এ অঞ্চলের অর্থনীতিকে যেমন সমৃদ্ধ করছে, সাথে সাথে এটি বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে এক বিরাট ভূমিকা রাখছে। সেটা সত্যি হাওড় দেখতেছে না দেখলে তো আপনার মনে হয় যে হ্যাঁ অনেক
টাঙ্গুয়ার হাওয়ার মানে এটা। হ্যাঁ কিন্তু না দেখলে তো টাঙ্গুয়ার হাওয়ার এখানে থামবো কেন? ভাই এটা টুরতেইব হ্যাঁ এটা টুরতেইব আচ্ছা জি আমার গাড়ি রাস্তা ভাঙ্গা বুঝলে লিখলে লাভ নেই ভাই না 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 এই আস্তে আস্তে এরা এরকমই তো, ও আপনারে খালি পোষাইতে পারলেই তো হয়ে গেল। এখন কিন্তু এদিকে একটা মোটর সাইকেল যাচ্ছে না, হ্যাঁ যেতেছে, তার মানে হ্যাঁ আগে টিপ দিয়ে গেছে, বুঝছেন? আমাদেরকে হেঁটে হেঁটে উঠতে হচ্ছে। এটা হলো এভারেস্টের চূড়ায় উঠতেছি। এর সম্ভবই না, উল্টে যাবে, এটা গ্র্যাভিটির সূত্র ফল করবে। আল্লাহ, এই উঠতে চালু আসা যায় না, আমাদের যে কষ্ট। চলে আমি শেষ। হ্যাঁ, আমি মনে মনে প্রতিজ্ঞা করতেছি যানবাহন ভালো নাই, এমন স্পটে যাবো না। আল্লাহ, নামার সময় নামে নাকি? আমার নামার সময় দেখেন গদিলি মনে নামা ভাই। রাস্তা বেয়ে উঠা, জাস্ট উঠছি আর উঠছি। সে আল্লাহ, এই যে ইয়া লইয়া উঠে না, এই যে লাঠি, হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। ওই যে পাহাড়গুলা হ্যাঁ, এমন এমন আর দেখবো না। এমন হইব যে শিওর থাকেন, হ্যাঁ, এরার যে বলার দাস আর যে দেখানোর হ্যাঁ। system, এই জায়গাটিকে সবাই মিনি সুইজারল্যান্ড বলে ডাকছে। এটা সুইজারল্যান্ডের মতো কি না আপনারাই দেখুন। এখানে ভারতের ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাশাপাশি অনেক উঁচু 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 পাহাড়, ওই যে আফসা দেখা যাচ্ছে, সবই পাহাড়। প্লাস এখানে এই যে নিচের এই ভ্যালিটা বেশ চমৎকার। এখানে এই বাংলার সুইজারল্যান্ড দেখে আমরা আজকের যাত্রা শেষ করব, কিন্তু তারপরেও আমাদের যাত্রা শেষ হলো বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য এই শিমুল বাগানটি। এই শিমুল বাগানটিকে লোকে বলে থাকে এশিয়ার মধ্যে সবচাইতে বড় শিমুল বাগান, কারণ আর কোথাও এরকম শিমুল বাগান আছে কিনা সেটা আমাদের জানা নাই। এই শিমুল বাগানটিতে বর্তমানে শিমুল ফুল না ফুটে থাকলেও এর সবুজ পাতাগুলো এবং সারি সারিভাবে রোপণ করা এই গাছগুলো এক নান্দনিক দৃশ্য দেয়। এই দৃশ্য দেখেই আজকে আমরা আমাদের যাত্রা শেষ করলাম। পথে আমরা বারিকি টিলা ও জাদুকাটা নদীর অফুরন্ত দৃশ্য খালি চোখে দেখলেও আমার ক্যামেরার সীমাবদ্ধতার কারণে সেটি রেকর্ড করা সম্ভব হয়নি। তবে বারিকি টিলা ও জাদুকাটা নদীর আশেপাশের যে ল্যান্ডস্কেপ সেটা আমার চোখে গেঁথে আছে। আগামীতে যদি আরও কখনো সুযোগ পাই সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সিলেট এত বড় একটা জায়গা যে আপনি একদিন দুদিন দেখে এটা শেষ করতে পারবেন না। এখানে মনে হয় যে বারবার আসতে হবে। এই দিয়ে আমি 4th টাইম সিলেট আসলাম, তারপরেও মনে হলো যে সিলেটের এক কোনাও আমি দেখি নাই, আরও দেখা উচিত। আমি ভবিষ্যতে আরও আসব। ভালোবাসি বাংলাদেশকে, ভালোবাসি সিলেটকে। ভিডিওটি যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ।